আমাদের প্রবাসী ভাইয়েরা, প্রবাসী বন্ধুরা, বোনেরা, তারা রক্ত ঘাম ঝরিয়ে, রক্ত পানি করে তারা দেশে টাকা পাঠাচ্ছেন। আর এই দেশ থেকে এই দেশের দুর্নীতিবাজ এমপি, মন্ত্রী, আমলারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করছেন। একদিকে তারা দেশকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন, আরেকদিকে তারা দেশটাকে খেয়ে ফেলার জন্য সর্বোচ্চ দুর্নীতির আয়োজন করছেন। তো এই যে লড়াই সংগ্রামের কথা বললাম, এই লড়াই সংগ্রামের কথা বলার উদ্দেশ্য হচ্ছে এইটি, আমাদের এখন সারা বিশ্বব্যাপী যে তরঙ্গ, সেই তরঙ্গ, উত্তাল আন্দোলনের তরঙ্গ, সেটা যদি আমার মনে হয় যে যেহেতু আজকে একটি সমাবেশ চলছে, অধিকার আদায়ের সমাবেশ, সেই তরঙ্গ আন্দোলনের দুটি কথা আসলে না বললেই নয়। আমরা দেখছি আজকে ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত মানুষের হাহাকার, সেখানে দেখছি ইসরায়েলের অবৈধ অকুপেশন, তাদের দখলদারিত্ব। আমরা দেখছি যে আমেরিকায় সেইখানে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা এখন প্রতিবাদ করছে। আমেরিকার সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় থেকে ভিয়েতনাম যুদ্ধের সময় সেই যুদ্ধের নিন্দা জানানো হয়েছিল, আজকে সেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় আবারও গড়ে উঠেছে। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়, মিশিগান বিশ্ববিদ্যালয়, মেক্সিকো বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সহ প্রায় অর্ধ শতাধিক বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্ররা আজকে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে তারা সেখানে রুখে দাঁড়িয়েছে। তাদের সেই উত্তাল তরঙ্গ সমগ্র বিশ্বকে আজকে তাড়িত করছে। আমরা দেখছি যে সেখানে স্লোগান উঠছে, ডাউন ডাউন দ্য অকুপেশন, আপস আপস দ্য লিবারেশন। সেখানে তারা স্লোগান দিচ্ছে, টু দ্য রিভার, টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। তারা সেখানে স্লোগান দিচ্ছেন 1 2 3 4, উই ডোন্ট ওয়ান্ট ব্লাডি ওয়ার। তারা সেখানে স্লোগান দিচ্ছেন 5 6 7 8, ইসরায়েল ইজ দ্য ফ্যাসিস্ট স্টেট। সুতরাং এই যে স্লোগান ধ্বনিত হচ্ছে সারা বিশ্ব জুড়ে, এই স্লোগান যখন আমি শুনছি, আমি শুধু ইসরায়েলের কথা শুনছি না, আমার মনে হচ্ছে যে আমি শুনছি এখানে আমরা ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদ, তাদের অকুপেশনের বিরুদ্ধে আমরা স্লোগান দিচ্ছি। আমি শুনছি আমরা যদি এভাবে নীরব থাকি, কিছুদিন পরে আমাদেরও এই বাংলাদেশ দেখা যাবে যে ফিলিস্তিনের মতো অবস্থা হয়ে গেছে, আমরা এখানে আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবো না। সেই জায়গাটাতে আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে, সেই ফিলিস্তিনের মতো অবস্থা এই আগ্রাসী ভারত যেন এই বাংলাদেশে করতে না পারে। দেখেন, জাতীয় নির্বাচনের আগে আপনাদের সেই সময়টির কথা মনে আছে, যখন বর্তমান সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে আমরা বিপদে পড়ছি, আমরা বিপদে পড়ে গেছি, প্রবাসী ভাইয়েরা, বোনেরা, আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠান, আমাদের রিজার্ভ এখন তলানিতে চলে গেছে, IMF আমাদেরকে ঋণ দিবে না যদি রিজার্ভ আমরা লক্ষ্যমাত্রা দেখাতে না পারি। তার মানে কি, বাংলাদেশ বিপদে পড়লে প্রবাসীদের কাছে, প্রবাসীদের প্রতি আহ্বান জানাতে হয়। বাংলাদেশের বর্তমান নিট রিজার্ভ কত আপনারা জানেন? বাংলাদেশের বর্তমান নিট রিজার্ভ হচ্ছে $16 বিলিয়ন নিচে। IMF এর লোন পেতে হলে আরো 1 বিলিয়ন রিজার্ভ আমাদেরকে থাকতে হবে। এখনো সরকার তাকিয়ে আছে সেই প্রবাসীদের দিকে, যে প্রবাসীরা রেমিটেন্স পাঠাবে, রিজার্ভ একটু জেগে উঠবে এবং তারা IMF এর লোনটা পাবে। কিন্তু এই যে প্রায় 1.5 কোটি প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন, এই 1.5 কোটি প্রবাসীদের জন্য আমরা আসলে কি করতে পারি, সেই ভাবনা থেকে এই প্রবাসী অধিকার পরিষদের সৃষ্টি। বর্তমানে এই প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা হচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর। আমি গতকালকে রাতের একটা গল্প বলবো। ইটালির যিনি আমাদের প্রবাসী অধিকার পরিষদ শাখার সভাপতি, হঠাৎ করে তার ফোন থেকে আমার একটা ফোন আসলো। তো তিনি ফোন দিলেন, আমি অপর পাশে দেখছি যে আসলে ওনার চেহারা না, উনি ফোন দিয়েছেন অপর পাশে আমার এক বন্ধুর চেহারা। আমি যখন ঢাকা রাজুক কলেজে পড়াশোনা করি, সে আমার কলেজ ফ্রেন্ড। তো সে বলতেছে যে বন্ধু, তুমি তো অনেক বড় নেতা হয়ে গেছো। কেন বন্ধু? বন্ধু, এই যে ইটালিতে আসছি, ইটালিতে এসে আমি একটা বিপদে পড়ে গেছি, কাজ পাচ্ছি না,
কাগজপত্র কিছু ঝামেলা হচ্ছে, এখন আমি কোথায় যাব? তো একজন বলল যে এখানে প্রবাসী অধিকার পরিষদ নামে একটা সংগঠন আছে, আপনি সেই সংগঠনের নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ করেন, আপনি সহযোগিতা পাবেন। তো আমি তোমাদের এই যে ইটালির যে ভাই তোমাদের সভাপতি, তাকে ফোন দিলাম, ফোন দিয়ে পরিচয় দিলাম যে আমি বিনিয়ামিন মোল্লার বন্ধু। তো উনি আমাকে ওনার বাসায় নিয়ে আসলেন এবং আমাকে উনি সহযোগিতা করছেন। এবং উনি ইটালির সেই সভাপতি ভাই উনি আরেকটা কথা বললেন যে ভাই আমি এয়ারপোর্টে বসে আছি, এই মুহূর্তে 15 জন লোক বাংলাদেশ থেকে ইটালিতে ঢুকছেন, তাদের কাগজপত্রের সমস্যা। তা আমার বউ বাচ্চা সেখানে, তাদেরকে বসায় রেখে আমি প্রায় 1.5 ঘন্টার সময় দিয়ে আমি তাদের কাগজপত্রগুলো ঠিক করে দিয়েছি। আমি মনে করেছি এটা আমার দায়িত্ব। তো এই দুটি কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে এই প্রবাসী অধিকার পরিষদ এইভাবে দেশের বাইরে থেকে যারা বাংলাদেশকে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের লাইফ লাইনটিকে সচল রেখেছেন, তাদেরকে সহযোগিতা করে গেছে। আপনারা হয়তো দেখেছেন অনেক সময় যে প্রবাসে অনেক আনডকুমেন্টেড দরিদ্র অসহায় তারা মারা যান। মারা গেলে এই দেশের মানে সরকারের যে দায়বদ্ধতা যে উনি আমার দেশের একজন নাগরিক, উনি বিদেশে গিয়ে মারা গেছেন, তাকে দেশে ফেরত আনতে হবে, সেই দায়বদ্ধতা তো নাই। আমরা দেখেছি সেই বিপদের সময় প্রবাসী অধিকার পরিষদ তারা এই ধরনের লোকজনদেরকে দেশে আসতে সহযোগিতা করছে। আমরা দেখেছি যে কোনো দেশে কোনো প্রবাসী কোথাও কোনো বিপদে পড়লে তারা ছুটে গিয়ে তাদেরকে বাঁচাচ্ছেন, তাদেরকে রক্ষা করছেন। তো সেই প্রবাসী অধিকার পরিষদের আজকে 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসী অধিকার পরিষদকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। পাশাপাশি আসলে ঠিক এই মুহূর্তে যেহেতু প্রবাসী অধিকার পরিষদ এটি একটি আন্তর্জাতিক সংগঠন, সেক্ষেত্রে কিছু আন্তর্জাতিক কথা আসলে বলতে হচ্ছে। গতকালকে রাতে নেলসন ম্যান্ডেলার একটি বক্তব্য শুনছিলাম আমি। উনি নিউ ইয়র্ক সিটি কলেজের আজ থেকে প্রায় আরও অনেক বছর আগে হবে, সেখানে তিনি একটি লেকচার দিচ্ছিলেন। তো ওই লেকচারটি আমি শুনছিলাম। তো ওখানে তিনি একটি কথা বলছিলেন। উনি বলছিলেন যে our attitude towards any country is determined by their attitude to our struggle. অর্থাৎ যে কোনো দেশের প্রতি আমাদের পররাষ্ট্রনীতির যে দৃষ্টিভঙ্গি সেটি আসলে নির্ধারিত হয় যে ওই দেশ আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, এই লড়াইয়ের প্রতি আসলে তাদের দৃষ্টিভঙ্গিটা কি। এই কথাটি আসলে এই জন্যই বললাম যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তের লড়াইটা আসলে কি, আমাদের বাংলাদেশের এই মুহূর্তের সংগ্রামটা আসলে কি। আমাদের বাংলাদেশের এই মুহূর্তের লড়াই সংগ্রামটা হচ্ছে এই দুর্নীতি বান্ধব সরকার ব্যবস্থা থেকে মুক্তি লাভ করা।